গল্পপটের গল্পের আসরে আজ তোমরা শুনবে হেমেন্দ্র কুমার রায়ের লেখা ভৌতিক গল্প ভূতের রাজা। গল্পটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে শুরু হচ্ছে হেমেন্দ্র কুমার রায়ের লেখা ভৌতিক গল্প ভূতের রাজা। সরকারি কাজে বিদেশে থাকি, ছুটি নিয়ে দেশে ফিরছি। সাঁওতাল পরগনার যে জায়গায় আমার কর্মস্থল ছিল সেখান থেকে রেল স্টেশনে যেতে হলে প্রায় 30 মাইলেরও বেশি পথ পার হতে হয়। আর সেই পথও পাহাড়ি পথ। সেখানে এক মাইল হচ্ছে 2-3 মাইলের ধাক্কা। তার উপরে রাতের বেলায় পথে বাঘ ভাল্লুকের সঙ্গেও আলাপ হওয়ার সম্ভাবনা কিছু কম নয়। সকালবেলায় বেরোলেও মাঝপথে সন্ধ্যা হবেই, আর তখন একটা আশ্রয়ের দরকার। তা মাঝপথের কাছাকাছি স্থানীয় রাজার একটি শিকার কুঠি ছিল। রাজা বা তার বন্ধুরা শিকারে বেরুলে এই কুঠি হতো তাদের প্রধান আস্তানা। রাজার বাজার ম্যানেজারের সঙ্গে আমার আলাপ ছিল। তাকে গিয়ে অনুরোধ জানালুম শিকার কুঠিতে একটি রাতের জন্য আমাকে মাথা গোজবার জায়গা দিতে হবে। ম্যানেজার বললেন, হ্যাঁ, এখন তো শিকারের সময় নয়, কুঠি খালি পড়ে আছে। আপনি এক রাত কেন, 1 মাসও থাকতে পারেন। তবে এখানকার পুলিশ সুপারিনটেন্ডেন্ট টেলার সাহেবও আজ রাতটা সেখানেই কাটাবেন। অবশ্য কুঠিতে আরও ঘর আছে, আপনার থাকবার অসুবিধা হবে না। কিন্তু 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 কি? কিন্তু আপনি কি সেখানে রাত কাটাতে পারবেন? সে কি, কেন পারবো না? না, লোকের মুখে শুনি কুঠিতে নাকি অপদেবতার ভয় আছে। অপদেবতা? হ্যাঁ, অপদেবতা ছাড়া আর কি বলবো। কুঠির পাশেই শালবনের ভিতর সাঁওতালদের এক ভুতুড়ে দেবতা আছে। সেই দেবতা নাকি ভূতের রাজা। তার ভয়ে ওই সাঁওতালরা পর্যন্ত সন্ধ্যার পর ওপারা মারায় না। তারা বলে তাদের দেবতা নাকি রাতের বেলায় কুঠির ভিতরে ঘুমোতে আসে। বেশ তো, মানুষ হয়ে দেবতার সঙ্গে রাত্রিবাস করব, এ তো মস্ত পুণ্যের কথা। আমি রাজি। আমি অবশ্য ওসব ছেলে মানুষের কথায় ততটা বিশ্বাস করি না, তবু বলা তো যায় না। যথাসময়ে ডুলিতে চড়ে রওনা হয়ে সন্ধ্যার কিছু আগেই শিকার কুঠিতে পৌঁছালাম। ডুলি বেয়ারারা বলে গেল মাইল 3 তফাতে একটা গাঁয়ে গিয়ে তারা আজকের রাতটা কাটাবে, কাল সকালে আবার ডুলি নিয়ে আসবে। কুঠির বারান্দায় একখানা বেতের চেয়ারে বসে টেলার সাহেব তামাকের পাইপ টানছিলেন। সাহেবের সঙ্গে আমার বেশ পরিচয় ছিল। আমাকে দেখে সাহেব বললেন, আরে গুপ্ত যে, হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ। তা তুমি কোথায় যাচ্ছ? ছুটি নিয়ে দেশে ফিরছি সাহেব। আর তুমি? আমি হবে যাচ্ছি। তা তুমি কি আজ রাতটা এখানেই থাকবে? হ্যাঁ সাহেব। ওয়াও, ভালোই হলো, দুজনে একসঙ্গে রাত কাটানো যাবে। 2 জন কেন সাহেব, বলো 3 জন। 3 জন? 3 জন আবার কে? তুমি কি আমার আর্দালির কথা বলছো? ছে, আমি ওকে মানুষের মধ্যে গণ্য করি না। না সাহেব, তোমার আর্দালির কথা বলছি না। তবে তবে কি কুঠির দারওয়ানের কথা ভাবছো? আরে না না, সে রাতটা থাকে না। আহা, দারওয়ানের কথাও বলছি না। তুমি কি শোনোনি সাহেব, সাঁওতালদের এক দেবতা রাত্রে কিন্তু আমাদের সঙ্গী হতে পারেন। শুনেছি শুনেছি। তা সেই গালগপ্পের এক বর্ণ আমি বিশ্বাস করি না। তা গুপ্ত, তুমি করো নাকি? সাহেব, বিশ্বাস করলে কি আর রাত কাটাতে এখানে আসতাম? টেলর সাহেব পাইপে 3-4টে টান মেরে বললেন, দেখো গুপ্ত, সাঁওতালদের এই দেবতাটিকে আমি দেখেছি। ইউনো, এমন বিভৎস দেবতা পৃথিবীতে আর 2টি নেই। অবশ্য তাকে দেখে আমার ভারী পছন্দ হয়েছে। আই লাইকড হিম। পছন্দ হয়েছে? ইয়েস, অ্যান্ড দ্যাটস ওয়াই আই ডিসাইডেড কাল যাবার সময় তাকে আমি সঙ্গে করে নিয়ে যাব। ইংল্যান্ডে আমার বাড়ির ড্রয়িং রুমে তাকে সাজিয়ে রেখে দেব। আমার ফ্রেন্ডসরা তাকে দেখলে খুব তারিফ করবে। আমি হেসে বললুম,
তাহলে তো বোঝা যাচ্ছে কাল থেকে দেবতা আর কুঠির ভিতরে শুতে আসবে না। তবে এই বেলা তাকে একবার দর্শন করে আসি, কি বলো? আচ্ছা সাহেব, তার আড্ডাটা কোথায়? টেলর আঙুল দেখিয়ে বলল, ওই যে ওইদিকে, মিনিট খানেকের পথ। সেই দিকে পায়ে পায়ে এগিয়ে গেলুম। কুঠির পাশেই অনেকগুলো শাল গাছ দল বেঁধে দাঁড়িয়ে আছে। তাদেরই ছায়ায় একটা পাথরের ঢিপির উপরে মানুষের মতো উঁচু একটা মূর্তিকে দেখতে পেলুম। মূর্তিটা রং করা কাঠের, তার দেহ মাপে মানুষের মতনই বটে, কিন্তু তার মুখখানা দানবের মতন প্রকাণ্ড। আর সেই মুখের ভাব যে কি ভয়ঙ্কর তা ভাষায় বোঝানো যাবে না। তাকে দেখলেই বুকের কাছটা কেমন যেন ছ্যাঁত ছ্যাঁত করতে থাকে। মূর্তির মাথার চুলগুলো সাপের মতন ঝুলছে, তার কান দুটো হাতির মতো, মুখখানা খানিকটা সিংহ আর খানিকটা ভাল্লুকের মতো। দুটো গোল গোল কাঁচের চোখ আগুনের মতন জ্বলছে। হাঁ করা বড় বড় দাঁতলা মুখের ভিতর থেকে রাঙা টকটকে লকলকে জিভের আধখানা বাইরে বেরিয়ে ঝুলে পড়েছে। কাঁধ আর মুন্ডের মাঝখানে গলাটা দেখলে মনে হয় কি যেন একটা লিকলিকে সরু বাঁখাড়ির উপরে মুখখানাকে বসিয়ে দিয়েছে। তার হাত দুখানা বাঘের থাবার মতো, কিন্তু আশ্চর্যের ব্যাপার, কোমরের কাছ থেকে পা পর্যন্ত দেহের কোনো অঙ্গই দেখা যাচ্ছে না। ভালোভাবে লক্ষ্য করে বুঝলাম কাঠকে খুঁড়ে আর কোনো অঙ্গই গড়া হয়নি। মূর্তির গায়ের রং আলকাত্রার মতন কালো, আর মুখের রং খানিকটা সাদা, খানিকটা তামাটে আর খানিকটা হলদে। মনে মনে ভাবলুম, এই মূর্তি যদি সত্যি সত্যি কুঠির ভিতর রাত্রে ঘুমোতে আসে, তাহলে আমাদের ঘুম এই জীবনে আর ভাঙবে কিনা সন্দেহ আছে। ধীরে ধীরে কুঠির দিকে ফিরে এলুম। কুঠিতে পৌঁছে দেখলাম টেলার সাহেব পশ্চিম আকাশের দিকে তাকিয়ে কি যেন দেখছিল। আমাকে দেখে সে বলল, গুপ্ত, আই থিঙ্ক ঝড় বৃষ্টি আসছে। তাকিয়ে দেখলাম সত্যি কথা, পশ্চিমের আকাশখানা আচম্বিতেই ঠিক যেন কালো কুষ্ঠি পাথর হয়ে গেছে। বুঝতে পারলাম ঝড় উঠতে আর দেরি নেই। অতঃপর ঝড় এসে সমস্ত অরণ্যকে জাগিয়ে দিয়ে গেছে। এখন বৃষ্টি পড়ছে মুষলধারে। অনেক রাতও হয়েছে। টেলার সাহেবের নিমন্ত্রণ নিয়ে তার সঙ্গে গল্প করতে করতে অনেকক্ষণ আগেই ডিনার খেয়েছি। এতক্ষণে টেলর হয়তো তার ঘরে দিব্যি আরামে নিদ্রা দিচ্ছে, কিন্তু আমার চোখে এক ফোঁটাও ঘুম নেই। আমি ভূত মানি না, তবু কেন জানি না মনটা কেমন খুঁত খুঁত করছে। রাজার ম্যানেজারের সেই কথাগুলো আর সাঁওতালি দেবতার সেই ভয়ানক মুখখানা মনের ভিতর দিয়ে ক্রমাগত আনাগোনা করে চলেছে। যতই তাদের ভুলবার চেষ্টা করি না কেন, ততই তারা যেন মনের ওপর চেপে বসছে, অনেকটা
নরম মাটির ওপরে ভারী পায়ের দাগের মতো। বাইরে তখন অবিরাম ধারায় বৃষ্টি পড়ে চলেছে। মাঝে মাঝে ঝোড়ো দমকা হাওয়া কোনো আহত আত্মার কান্নার মতো আর্তনাদ করে উঠছে। চারিদিক থেকে বনের গাছপালাগুলো মর 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 করে যেন কোনো শত্রুকে অভিশাপ দিচ্ছে। তারই ভিতরে একবার শুনতে পেলুম হায়নার অট্টহাসি, একবার শুনতে পেলুম শৃগাল দলের মরা কান্না, আরেকবার বাঘের গর্জনও শুনতে পেলুম। হঠাৎ আমার দরজার উপর একটা আঘাত হলো। আমি ধর্মর করে বিছানার উপর উঠে বসলাম। কি হলো? এই সময় দরজায় কে ধাক্কা দিচ্ছে? অনেকক্ষণ চুপচাপ বসে থাকলাম, কিন্তু দরজার উপরে আর কোনো আঘাত হলো না। মনে মনে ভাবলাম ঝোড়ো হাওয়ার ঝাপটায় দরজাটা নড়ে উঠেছিল নিশ্চয়ই। নিজের কাপুরুষতায় নিজেই মনে মনে লজ্জিত হয়ে আবার শুয়ে পড়বার চেষ্টা করছি, এমন সময় বাইরে থেকে ক্ষণক্ষণে ঝাঁঝালো গলায় একটা গান শুনতে পেলুম। লোগো বুরুঠের কাছেনেন ঘাটা বাড়ি মা কাবার, লোগো বুরুঠের কাছেনেন ঘাটা বাড়ি মা কাবার, লোগো বুরুঠের কাছেনেন ঘাটা বাড়ি মা কাবার। আরে, এ তো সাঁওতালি ভাষা, নিশ্চয়ই কোনো সাঁওতাল গান গাইছে। কিন্তু এত রাত্রে এমন ঝড় বাদলে এই হিংস্র জন্তু ভরা গভীর অরণ্যের মধ্যে কোন সাঁওতাল মনের আনন্দে শখ করে গান গাইতে এসেছে? আবার দরজার উপর ঘন ঘন আঘাত হলো, এবার আরো জোরে। আমার সমস্ত শরীর রোমাঞ্চিত হয়ে উঠল। না 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 না, এ তো ঝড়ের ধাক্কা নয়, এ তো সত্যি সত্যি কেউ যেন দরজা ঠেলছে। তাহলে কি সেই গল্প কথা সত্যি? তাহলে কি সে সত্যি এসেছে আর এই ঘরের মধ্যে ঢুকে সে ঘুমোতে চাইছে? আবার সেই গানটা শুনতে পেলুম। এবার আমার খুব কাছে, একেবারে কুঠির বারান্দার উপরে সেই তীব্র ক্ষণক্ষণে গলার গান। লগো 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 ধেরকা 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 সেনেন 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 ঘন্টা বাড়ি মা কাবার। ঠিক এমন সময় একটা উল্টো বিপদ ঘটল। এতক্ষণ আওয়াজ আসছিল বাইরের থেকে, এবার কুঠির ভিতরের দিককার দরজায় ঘন ঘন আঘাত হলো। ভিতরে বাইরে বিপদ দেখে প্রাণ যখন প্রায় হাল ছেড়ে দিয়েছে, এমন সময় শুনতে পেলুম, গুপ্টো গুপ্টো, ভগবানের দোহাই দরজা খোলো, ওপেন দ্য ডোর গুপ্টো। আরে, এ তো টেলারের গলা। তাড়াতাড়ি উঠে দরজাটা খুলে দিল। টেলার সাহেব হুড়মুড় করে ঘরের ভিতর ঢুকে পড়ল। তার চোখ মুখ পাগলের মতো, আর তার হাতে একটা বন্দুক। আমি তাকে দু হাতে চেপে ধরে বললুম, মিস্টার টেলার, কি হয়েছে তোমার? টেলার সাহেব দেওয়ালে ঠেসান দিয়ে দাঁড়িয়ে বলল, গুপ্টো আমার ঘরের দরজায় ক্রমাগত কে যেন লাঠি মারছিল আর গান গাইছিল। আচ্ছা, তুমি কি আমার ঘরের দরজার কাছে গিয়ে আমাকে ডাকছিলে? হ্যাঁ? না না সাহেব, আমি আমার ঘরের বাইরে এক পাও বেরোইনি। আর আমারও ঘরের দরজায় কে যেন লাথি মারছিল আর গান গাইছিল। ওই যে শোনো, আবার শুরু হয়েছে। আবার আমার ঘরের দরজার উপর দুম দুম করে দুবার প্রচণ্ড আঘাত হলো, আর সেই সঙ্গে শোনা গেল সেই ক্ষণক্ষণে ঝাঁঝালো গলার গান। লগো বুড়ু লগো বুড়ু লগো বুড়ু ধেরকা 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 সেনেন
ঠিক এমন সময় আচমকা আরেকটা ঝড়ের ঝাপটা এসে দরজা জানলার উপর আছড়ে পড়ল এবং সঙ্গে সঙ্গে একটা খড়খড়ি দুমদাম করে খুলে গেল। বিদ্যুতের আলোতে স্পষ্ট দেখতে পেলুম বারান্দার উপরে কার একটা যেন জীবন্ত ছায়ামূর্তি দাঁড়িয়ে রয়েছে। কে কে ও? তাহলে কি ও সেই যে প্রতি রাত্রে এখানে ঘুমাতে আসে? আমার আমার মাথার চুলগুলো যেন খাড়া হয়ে উঠল। আর ঠিক এমন সময় টেলরের বন্দুকও গর্জে উঠল। সঙ্গে সঙ্গে ছায়ামূর্তিটা সাত করে বারান্দার এক পাশে আমাদের চোখের আড়ালে সরে গেল। টেলর চেঁচিয়ে উঠে বলল, গুপ্ত গুপ্ত, জানলাটা বন্ধ করে দাও, ক্লোজ দ্য উইন্ডো, গুপ্ত ক্লোজ দ্য উইন্ডো। আমার আমার পা চলতে চাইছিল না, কিন্তু পাছে টেলর মনে করে বাঙালিরা কাপুরুষ, সেই ভয়ে নিজের সমস্ত দুর্বলতাকে দমন করে আমি জানলার পাল্লা দুটো বন্ধ করে দিলুম। টেলার সাহেব টলমল করতে করতে আমার বিছানার উপর বসে পড়ে বলল, গুপ্ত, তুমি যদি কিছু মনে না করো তাহলে তাহলে আজ রাতটা আমি এই ঘরে তোমার সঙ্গে কাটাতে চাই। ঠিক এমন সময় আবার সেই ক্ষণক্ষণে ঝাঁঝালো গলার গানটা শুনতে পেলাম। লগমরু 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 দেরকা 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 সেনেন 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 খাট্টা বাড়ি খাট্টা বাড়ি মা সেনেন 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 খাট্টা বাড়ি মা। কখন যে রাতের অন্ধকার কেটে সকাল হয়েছে জানি না, কিন্তু তখনও সমানভাবে বৃষ্টি পড়ে চলেছে। আস্তে আস্তে দরজা খুলে বারান্দায় এসে দাঁড়ালাম। দেখলাম সারা আকাশখানা যেন কালো মেঘের ঘেরাটোপ দিয়ে ঢাকা। সূর্যকে যেন আজ কোনো অন্ধকার রাহু গ্রাস করে ফেলেছে। যতদূর নজর চলে খালি দেখা যায় অগণ্য শ্যামল তরুর বিরাট সভা আর শৈলমালার গর্বোন্নত শিখর, এবং তারই ভিতরে এসে পড়ছে তীরের চকচকে ফলার মতো বৃষ্টির অশ্রান্ত ধারাগুলো। কোথাও পশু পাখি বা কীটপতঙ্গ বা অন্য কোনো জীবের চিহ্ন পর্যন্ত নেই। শুধু পথের ওপর দিয়ে ক্রুদ্ধ জলস্রোত যেন কোনো অদৃশ্য শত্রুকে সবেগে আক্রমণ করতে ছুটে চলেছে। হঠাৎ বারান্দার এক কোণে চোখ গেল। দেখলাম কাপড় মুড়ি দিয়ে কি একজন শুয়ে রয়েছে। অবাক হয়ে কাছে গিয়ে ডাকলাম, এই কে রে তুই? বার কয়েক ডাকাডাকির পর কাপড়ের ভিতর থেকে একখানা সাঁওতাল মুখ বের করে তাকালো। এই কে তুই? এখানে কি করছিস? আমি আমি ঠাকুরের পূজারি। ঠাকুর? কে ঠাকুর? যিনি যিনি ওই শালবনে থাকেন। তো এখানে কি করছিস? ঠাকুর রোজ রাত্রে এখানে ঘুমোতে আসেন, তাই আমিও আমিও তার সঙ্গে সঙ্গে এখানে আসি। ও, কাল রাত্রে তাহলে তুই দরজা ঠেলছিলি? আমিও আমিও ঠেলছিলুম, আর ঠাকুরও ঠেলছিলেন। আর গান গান কি গাইছিল? গান আমি আমি গাইছিলাম। এমন সময় টেলার সাহেব ঘরের ভিতর থেকে বাইরে বেরিয়ে এলো। তাকে সব কথা খুলে বললুম। টেলর তো শুনে মহা খাপ্পা। ঘুষি পাকিয়ে পুরুতের দিকে ছুটে যাবা মাত্র সে এক লাফে বারান্দার রেলিং টপকে বাইরে পড়ে বনের ভিতরে অদৃশ্য হয়ে গেল। শালা
রাস্কেলকে একবার ধরতে পারলে না আবার দেখিয়ে দিতাম। ও সারা রাতটা কি টেনশনই না কেটেছে। যাকে সাহেব, যা হবার তা তো হয়েই গেছে, কিন্তু এখন আমাদের কি উপায় হবে? কুঠিরের দারবান তো এলো না, আর ডুলি বেয়ারারাও এই দুর্যোগে বোধহয় আসবে না। তাহলে আমরা যাব কেমন করে? কিন্তু গুপ্ত, আমাকে তো যেমন করি হোক আর যেতেই হবে। বোম্বে যাওয়ার টিকিট পর্যন্ত আমি কিনে ফেলেছি। উপায় থাকলে তোমাকেও আমি স্টেশন পর্যন্ত পৌঁছে দিতুম, কিন্তু আমার তো টু সিটার গাড়ি। আমি, আমার আডালি, তুমি আর তোমার মালপত্তর অতটুকু গাড়িতে তো ধরবে না। কাজেই তোমাকে এখানে ফেলে রেখে আমাকে যেতে হবে, বুঝলে? আডালি, আডালি। টেলারের আড়দালি এসে সেলাম করলো। টেলার বলল, শোনো, আমার মালপত্র সব গুছিয়ে নিয়ে গাড়িতে চলো, আর তারপর শালবন থেকে সেই কাঠের পুতুলটাও নিয়ে এসো। হ্যাঁ। সে কি সাহেব, তুমি কি সত্যি সত্যি ওই কাঠের পুতুলটা ইংল্যান্ডে নিয়ে যেতে চাও? নিশ্চয়ই, আমি কি ফালতু কথা বলছি নাকি? গুপ্ত, জেনে রেখো, আমার যে কথা সেই কাজ। দেখতে দেখতে আবার রাত হলো। বৃষ্টি এখনো থামেনি, আর আমি এখনো সেই কুঠিতেই বন্দি হয়ে আছি। টেলার সাহেব চলে গেছে এবং যাবার সময় সাঁওতালদের ভূতের রাজাকেও সঙ্গে করে নিয়ে গেছে। সে আর এই কুঠির ভিতরে ঘুমোতে আসবে না। আমার চোখে ঘুম আসছিল না। একখানা ইংরাজি নভেল বার করে পড়তে বসলুম। ঘণ্টা দেড়েক পর তন্দ্রার আবেশ এলো। আলোটা কমিয়ে দিয়ে শয়নের উপক্রম করছি, এমন সময় শুনতে পেলুম বাইরের সিঁড়ির উপরে একটা ঠক ঠক আওয়াজ হলো, ঠিক যেন কাঠের আওয়াজ। ঠক ঠক করতে করতে আওয়াজটা আমার ঘরের কাজ বরাবর এলো, আর তারপর দরজার উপর শুরু হলো আবার সেই ধাক্কার পর ধাক্কা। এ তো ভারী আপদ হলো। টেলার তো পুতুলটাকে নিয়ে কোন সকালেই বিদায় হয়েছে, তাহলে এই আবার কে জ্বালাতে এলো? এ নিশ্চয়ই সেই সাঁওতাল পুরুত বেটা। সেই হতভাগা রোজ রাত্রে এখানে আরাম করে ঘুমোয়, আর চারিদিকে রটিয়ে দিয়েছে যে কুটির ভিতরে ভূতের রাজা শুতে আসেন। এদিকে ধাক্কার জোর কমেই বেড়ে চলল। একবার ভাবলুম দরজা খুলে পুরুতটাকে লাথি মেরে তাড়িয়ে দিই। তারপর মনে হলো সেই কাজটা বোধহয় ঠিক হবে না। এই দুর্যোগে বিজন জঙ্গলের ভিতরে রাত্রে একলা আমি এখানে আছি। যদি কোনো দুষ্ট লোক কুমতলব এসে থাকে? বন্দুকটা নিয়ে দরজার কাছে গিয়ে দাঁড়ালাম। দরজায় এক জায়গায় একটা ছ্যাদা ছিল। বন্দুকের নলটা সেইখানে রেখে চেঁচিয়ে বললাম, কে ধাক্কা দিচ্ছ? চলে যাও, চলে যাও বলছি, এক্ষুনি চলে যাও, নইলে কিন্তু আমি বন্দুক ছুড়ব। কোনো জবাব এলো না, আর দরজার উপরও ধাক্কা থামল না। আমার কথা শোনো বলছি, নইলে কিন্তু আমি। বাইরে বিশ্রী গলায় কে যেন হাসতে লাগলো। আমি আর থাকতে না পেরে বন্দুকের ঘোড়া টিপে দিলুম। সঙ্গে সঙ্গে দরজার উপরে ধাক্কাও থেমে গেল। ঠক ঠক করে একটা আওয়াজ ঘরের কাছ থেকে দূরে সরে যেতে লাগলো। তারপর কুঠির সিঁড়ির উপরে ঠক ঠক শব্দ শুনলাম। খানিক পরে অনেক দূর থেকে আবার সেই বিশ্রী হাসিটা শোনা গেল। সেই হাসি যে কি অমানুষিক তা বলে বোঝানো যাবে না। সেই হাসি শুনলে শরীরের সমস্ত রক্ত যেন
জল হয়ে যায়। শেষ রাতের দিকে বৃষ্টি ধরে গেল। সকালে দরজা খুলতেই কাঁচা সোনার মতো কচি রোদ এসে ঘরখানা যেন হাসিতে ভরিয়ে তুলল। রোদ দেখেই মনটা খুশি হয়ে উঠল। বারান্দায় বেরিয়ে দেখি এক কোণে কাপড় মুড়ি দিয়ে কে যেন শুয়ে রয়েছে। তেড়ে গিয়ে মারলুম এক ধাক্কা। ধর্মর করে এসে উঠে বসল। দেখলাম সেই দিনকে সেই সাঁওতাল পুরুতটা। ক্রুদ্ধস্বরে বললাম, ভারী চালাকি পেয়েছিস না? কাল আবার কি করতে এসেছিলে এখানে? লোকটার মুখের ভাব এতটুকু বদলালো না। শান্ত স্বরে সে বলল, আমার ঠাকুর কাল এখানে ঘুমোতে এসেছিলেন, তাই আমিও এসেছিলাম। তোর ঠাকুর? সে কোথায়? সাহেব তো তাকে নিয়ে চলে গেছে। আমার ঠাকুর যেখানে থাকেন সেইখানেই আছেন। মিথ্যে কথা। আমি নিজের চোখে দেখেছি টেলার সাহেব তাকে নিয়ে চলে গেছে। আমার ঠাকুর যেখানে থাকেন সেইখানেই আছেন। কুঠি থেকে বেরিয়ে পড়ে ছুটে পাশের শালবনে গিয়ে হাজির হলো। সবিস্ময়ে দেখলুম ভূতের রাজা চোখ পাকিয়ে লকে জিভ বার করে ঠিক সেইখানেই দাঁড়িয়ে আছে। আর আর ও কি? মূর্তির পেটের উপরে একটা গর্ত না? ঠিক যেন বন্দুকের গুলির দাগ। গর্তের চারপাশে রক্ত জমাট হয়ে আছে। মূর্তির আরো নানান জায়গায় রক্তের চিহ্ন। তবে কি আমার বন্দুকের গুলি? আর ভাবতে পারলাম না। মূর্তির দিকে আর তাকাতেও পারলাম না। কেমন একটা যেন অজানা ভয়ে আমার সমস্ত শরীর আচ্ছন্ন হয়ে গেল। প্রাণপণে দৌড়ে সেখান থেকে পালিয়ে এলুম। কলকাতায় ফিরে এসেই খবরের কাগজে একটা বিবরণ পড়লুম। সাঁওতাল পরগনার পুলিশ সুপারিনটেন্ডেন্ট মিস্টার জে টেলার কর্ম থেকে অবসর নিয়ে বিলেতে যাচ্ছিলেন, কিন্তু পথের মধ্যে এক বিপদে পড়ে খুব সম্ভব তিনি প্রাণ হারিয়েছেন। স্থানীয় জঙ্গলের ভিতরে তার মোটর গাড়ি পাওয়া গেছে। মোটরের উপরে, ভিতরে এবং চারপাশে রক্তের দাগ। কিন্তু মিস্টার টেলার ও তার আর্দালির কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। পুলিশের সন্দেহ মিস্টার টেলার এবং তার আর্দালিকে বাঘ বা অন্য কোনো হিংস্র জন্তু আক্রমণ করেছে। কাছেরই একটা জঙ্গলে একটা মানুষকেও বাঘের সন্ধানও পাওয়া গিয়েছে। সেই খবরটা পড়ে আমি মনে মনে ভাবলাম, তাহলে সেই ভুতুড়ে মূর্তির গায়ে যে রক্তের দাগ লেগেছিল, তাহলে সে কি হতভাগ্য টেলার সাহেব আর তার আর্দালের গায়ের রক্ত? এবং সেই সাঁওতাল পুরুষটাই নিশ্চয় কোনো গতিকে খবর পেয়ে ভূতের রাজাকে আবার শালবনে ফিরিয়ে এনেছিল। মনকে এই বলে প্রবোধ দিলুম বটে, কিন্তু প্রতিজ্ঞা করলাম শিকার কুঠিতে আর কখনো রাত্রিবাস করব না। কে জানে কিসে কি হয়।
শুনছিলে হেমেন্দ্র কুমার রায়ের লেখা ভৌতিক গল্প ভূতের রাজা। খুব শিগগিরই দেখা হচ্ছে আরেকটি নতুন গল্প নিয়ে। ততক্ষণ সঙ্গে থেকো, শুনতে থেকো গল্পপট। ক্লান্ত দিনের শেষে একটা গল্প হয়ে যাক।